আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস। কি বললেন ট্রাম্প? যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, ইনশাল্লাহ, পাকিস্তানের হুঁশিয়ারি। নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল রণক্ষেত্র। এবার বিস্তারিত খবর। নেতানিয়াহুকে প্রতারক ও ভণ্ড বলল হামাস। কি বললেন ট্রাম্প? ট্রাম্পের নির্দেশনার পরও গাজায় ফের হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই বর্বরতার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অভিযোগ তুলে বলেছে, ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর যে বক্তব্য দিয়েছেন সেটা নিছকই তার মিথ্যাচার। রবিবার ৫ নভেম্বর হামাসের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শুধু আজ সকাল থেকেই হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংগঠনটি একে রক্তাক্ত উস্কানি আখ্যা দিয়ে বলেছে, এটি দখলদার সরকারের প্রতারণা ও ভণ্ডামির বহিঃপ্রকাশ। পাশাপাশি হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও ইসলামী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা ও সহায়তা দেয় এবং চলমান গণহত্যা ও গাজার অবরোধ শেষ করতে দখলদার শক্তির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। এছাড়াও হামাস বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি আরও জোরদার করে এবং দখলদারদের গণহত্যা ও সম্মিলিত শাস্তি নীতির বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার অংশ হিসেবে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হামাসের সম্মতি পাওয়া গেলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, পাশাপাশি বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনা পরবর্তী ধাপে প্রত্যাহারের শর্ত তৈরি করবে এবং সংঘাতকে এই ৩ বছরের বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে। সূত্র আল মায়াদিন। নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করে তুলছে। এদিকে হিব্রু দৈনিক ইয়েদিওথ আহরনথ বলছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বিপদের মুখে ফেলেছে। এছাড়া সিরিয়া প্রসঙ্গে পৃথক মন্তব্যে ফিদান বলেন, তুরস্ক কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। তিনি আরও জানান, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার উপর কেন্দ্রীভূত। এছাড়া তিনি আসন্ন সংসদীয় নির্বাচনকে সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেন। ফিদানের এই সতর্কবার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর আসলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ না সব বন্দীকে মুক্ত করা যায় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়। সূত্র মেহের। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময় জায়নিজ সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF এর দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি। IDF জানিয়েছে গত 18 মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয় তখন থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত 41টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে হামাস ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরায়েলের দিকে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। উল্লেখ্য, ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইয়েমেন বারবার ইসরায়েল বিরোধী অভিযানে অংশ নিচ্ছে। যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, ইনশাল্লাহ পাকিস্তানের হুঁশিয়ারি। ভারত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, ইনশাল্লাহ। সংবাদ মাধ্যম জিও নিউজের ভিডিও প্রতিবেদনে বলা হয়, রোববার 5 অক্টোবর ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দেন যে শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, 6-0 ব্যবধানে পরাজয়ের পরও যদি ভারত আবার চেষ্টা করে তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। তিনি দাবি করেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে এবং নেতাদের কথায় সেটি প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে, আল্লাহু আকবার। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপত্র ভারতের নিরাপত্তা মহলের মন্তব্যের প্রতিক্রিয়া জানান। দেশটির সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR ভারতের নেতাদের সতর্ক করে জানায়, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক এবং উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। পাকিস্তানের এই কড়া প্রতিক্রিয়ার আগে একদিন আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। শুক্রবার তিনি অপারেশন সিন্দুর 1.0 যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া তাদের বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এই তথ্য জানায়। AFP জানায়, দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা রয়েছে যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিয়োজিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালায়, যা পিয়ংইয়ং নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে। শনিবার পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনের উদ্বোধনে কিম বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বাড়তি অস্ত্র মোতায়েনে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে, তাই আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ অস্ত্র মোতায়েন করেছি। তবে বিশেষ অস্ত্র বলতে কিম কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। রাষ্ট্রীয় ছবিতে দেখা যায় প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন। এর আগে কিম জানিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। 2019 সালের হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল রণক্ষেত্র। রাশিয়া আবারও ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার গভীর রাতে পোল্যান্ড সীমান্তের কাছে লাভিভ অঞ্চলে রুশ বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন এবং একাধিক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
শনিবার রাতভর এই হামলা চলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত ঘেঁষা লাভিভ শহরে। রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, লাভিভে এটি ছিল সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। হামলার সময় পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শনিবার রাতভর দেশ জুড়ে আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জন শোনা যায়। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত লাভিভ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণমাত্রায় সক্রিয় করা হয়। শহরের মেয়র আন্দ্রি সাধুবি বলেন, প্রথমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করে, তারপর রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে আরও বড় আক্রমণ চালায়। রবিবার সকাল 7:30 পর্যন্ত লাভিভ শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল, গণপরিবহন বন্ধ ছিল এবং বিস্ফোরণের শব্দ এখনও ছড়িয়ে ছিল বাতাসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা পড়ার শব্দ চারদিক থেকে আসছিল, আকাশ যেন কেঁপে উঠছিল। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া শহরেও শনিবার রাতে হামলা হয়। সেখানে একজন নিহত ও অন্তত 9 জন আহত হয়েছেন। তিনি বলেন, অ্যাপার্টমেন্ট ব্লক এবং ব্যক্তিগত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গাড়ি পুড়ে গেছে, জানালা ভেঙে উড়ে গেছে। ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডও ঘটনাটিকে ঘিরে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়া ইউক্রেনে বিমান হামলা শুরু করার পর রবিবার ভোরে পোল্যান্ড তাদের যুদ্ধবিমান মোতায়েন করে আকাশসীমা রক্ষায়। দেশটির অপারেশনাল কমান্ড এক্স পূর্বে টুইটারে লিখেছে, পুলিশ ও মিত্র বিমানগুলো এখন আকাশে টহল দিচ্ছে আর স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাশিয়ার এই হামলায় ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ লাভিভ অঞ্চলের ভৌগোলিক অবস্থান ন্যাটো সদস্য পোল্যান্ডের একদম কাছে যে কোনো সীমান্ত অতিক্রমী হামলার ঝুঁকি বাড়াচ্ছে। তথ্যসূত্র রয়টার্স।